পশ্চিম এশিয়ার আকাশে আবারও ঘনিয়ে উঠেছে যুদ্ধের মেঘ। সামরিক শক্তি, প্রযুক্তি ও কৌশলের এই সংঘাতে একদিকে রয়েছে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী, অন্যদিকে ইরান। যুদ্ধের প্রথম কয়েকদিনেই স্পষ্ট হয়ে উঠছে এই সংঘাত শুধু গোলা বারুদের লড়াই নয়, বরং অর্থনীতি, কৌশল ও ধৈর্যের এক জটিল সমীকরণ। আর সেই সমীকরণেই নাকি বড় ধাক্কা খেতে পারে আমেরিকার অস্ত্র ভাণ্ডার। পেন্টাগনের এক রিপোর্টে দাবি করা হয়েছে, যুদ্ধ যদি 10 দিনের বেশি গড়ায় তাহলে আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে। এই সতর্কবার্তা পৌঁছে গিয়েছে হোয়াইট হাউস পর্যন্ত। যুদ্ধ মানেই মুহুর্মুহু দামি মিসাইল হামলা, এই ধারণাকে যেন বদলে দিতে চাইছে তেহরান। আপাতত বড় মাপের ক্ষেপণাস্ত্রের বদলে সস্তা ড্রোন ও মাঝারি মানের অস্ত্র ব্যবহার করেই আক্রমণ চালাচ্ছে তারা। সামরিক বিশ্লেষকদের মতে এই কৌশল খুবই হিসেব করে নেওয়া, কারণ প্রতিটি ড্রোন ধ্বংস করতে যে প্রযুক্তি ও মিসাইল ব্যবহার করতে হচ্ছে আমেরিকা বা ইসরায়েলকে, তার খরচ তুলনামূলকভাবে বহুগুণ বেশি। ইরানের ব্যবহৃত এক একটি শাহিদ 136 ড্রোনের দাম যেখানে মাত্র 30 থেকে 50 হাজার ডলারের মধ্যে, সেখানে সেই ড্রোন আটকাতে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যবহার করতে হচ্ছে এমন সব মিসাইল যার দাম 10 থেকে 30 লক্ষ ডলার পর্যন্ত। ফলে যুদ্ধক্ষেত্রে প্রতিটি হামলা শুধু সামরিক চাপই নয়, অর্থনৈতিক চাপও বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই কয়েক হাজার কোটি টাকার সমপরিমাণ খরচ হয়ে গেছে আমেরিকার। ইরানে হামলার প্রথম দিনই 779 মিলিয়ন ডলার খরচ হয়ে গিয়েছে বা যুদ্ধে খরচ হয়ে গিয়েছে আমেরিকার। আমেরিকা যে এয়ারক্রাফটগুলোকে হারিয়েছে বা আমেরিকার যে এয়ারক্রাফটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে, সেটাই প্রায় 3000 কোটি টাকার। এবং যে ড্রোনগুলো আমেরিকার নষ্ট হয়েছে, এক একটি ড্রোনই 500 কোটি টাকার বেশি। এই সংঘাতের মধ্যেই কঠোর বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, প্রয়োজনে ইরানকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার মতো শক্তি আমেরিকার রয়েছে। তিনি বারবার আমেরিকার বিশাল অস্ত্র ভাণ্ডার ও সামরিক শক্তির কথা তুলে ধরেছেন। কিন্তু পেন্টাগনের রিপোর্ট সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠছে, যুদ্ধ দীর্ঘ হলে সেই শক্তি ধরে রাখা কতটা সম্ভব। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, শুক্রবার বড় অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেখানে মূল আলোচ্য বিষয় হবে অস্ত্র উৎপাদন বাড়ানো, যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত নতুন মিসাইল ও গোলাবারুদ তৈরি করার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা হতে পারে। এই সংঘাতের সূচনা ঘটে 28শে ফেব্রুয়ারি, যখন আমেরিকা ও ইসরায়েল একযোগে ইরানের উপর হামলা চালায়। সেই হামলায় তেহরান ও আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করা হয়। ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশকে লক্ষ্য করে আঘাত করা হয়। প্রতিবেদন অনুযায়ী সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত 40 জন উচ্চপদস্থ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা। এই ঘটনায় কার্যত পুরো সংঘাতকে আরও তীব্র করে তোলে। হামলার জবাব দিতে দেরি করেনি তেহরান, তবে আমেরিকা বা ইসরায়েলের মতো বড় মাপের মিসাইল হামলার পথ বেছে না নিয়ে ভিন্ন কৌশল নিয়েছে তারা। ইরানের লক্ষ্যবস্তু ছিল শুধু ইসরায়েল নয়, পশ্চিম এশিয়ায় আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি, বিশেষ করে বাহরেন, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, সৌদি আরবিয়ার মতন দেশগুলো, যেখানে আমেরিকার ঘাঁটিগুলির উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এই হামলাগুলির লক্ষ্য ছিল আমেরিকার সামরিক ঘাঁটি, দূতাবাস, বিমানবন্দর, লজিস্টিক হাব, এই জায়গাগুলোকে নষ্ট করে দেওয়া, সেখান থেকে যাতে আমেরিকা কোনো সুবিধা করে উঠতে না পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ড্রোন ব্যবহার করা হয়েছে, সীমিত সংখ্যায় ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি অভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছে উদ্বেগজনক এই তথ্য। সেখানে বলা হয়েছে, আমেরিকার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে SM-3 ইন্টারসেপ্টরের সরবরাহ দ্রুত কমে যাচ্ছে। SM-3 মূলত ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়। এই মিসাইলের উৎপাদন ধীর গতিতে চলছে। তার উপর ইরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযানে বিপুল সংখ্যায় এই মিসাইল ব্যবহার করতে হচ্ছে, ফলে মজুত দ্রুত কমে যাচ্ছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে অপারেশন এপিক ফিউরি সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমেরিকার কর্মকর্তারা জানান, এই যুদ্ধের অগ্রগতি এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আমেরিকান জনগণ ও সংবাদ মাধ্যমকে অবহিত করতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। নিহত আমেরিকান সেনাদের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
নিহত 4 সেনা, ক্যাপ্টেন কোডি কর্ক, সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া টোগেন্স, সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল অ্যামো এবং সার্জেন্ট ডেকলান কোডি। আজ আমরা আপনাদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছি। তো আমেরিকার তরফ থেকে এই যে শোক বার্তা জানানো হয়েছে এবং অপারেশন এপিক ফিউরি সম্পর্কে কি বলা হয়েছে একবার শোনানোর চেষ্টা করি। First, it's with profound sadness and gratitude that I share the names of 4 of our 6 fallen heroes, all from the 103rd Sustainment Command, U.S. Army Reserves out of Des Moines, Iowa. Captain Cody Cork, Sergeant First Class Noah Tegens, Sergeant First Class Nicole Amore, and Sergeant Declan Cody. To the families of our fallen, we grieve with you today, and we look forward to welcoming your family members home at Dover in the coming days. Out of respect for the other families, we'll withhold the release of their names until next of kin notification is complete. And either myself or Admiral Cooper will release those names as soon as we can ensure that all of those families have been properly notified. To our Gold Star families, to our wounded warriors and their loved ones, we will never forget your sacrifice. Our nation stands with you, and we are eternally grateful for your courage, your resiliency, your devotion to this mission and to our nation. As the Secretary said, we're 4 days in, 103 hours into this campaign. The operation was again launched with clear military objectives designed to dismantle Iran's ability to project power outside of its borders, both today and in the future. First, we are targeting and eliminating Iran's ballistic missile systems to prevent them from threatening the U.S. Forces, partners, and interests in the region. Second, we are destroying the Iranian Navy, degrading its capacity, capability, and ability to conduct operations, not just in the Central Command AOR, but as the Secretary showed in the video, around the world. Third, we're ensuring Iran cannot rapidly rebuild or reconstitute its combat capability or combat power, and those phases will begin as the campaign continues. First, it's with profound sadness and gratitude. বিশ্লেষকদের মতে সমস্যার মূল কারণ শুধু অস্ত্র প্রস্তুতকারী সংস্থার সীমাবদ্ধতা নয়, এর পেছনে রয়েছে আরও কিছু বড় বাধা। কঠিন রকেট মোটরের ঘাটতি, বিশেষ ধাতু ও কাঁচামালের অভাব, উৎপাদন লাইনের সীমিত ক্ষমতা, সরবরাহ শৃঙ্খলের জটিলতা। এই সব কারণ মিলিয়ে যুদ্ধের গতির সঙ্গে তাল মিলিয়ে নতুন অস্ত্র তৈরি করা সম্ভব হচ্ছে না। সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন আমেরিকা ও ইসরায়েল শুরুতে ভেবেছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে তেহরান দ্রুত আত্মসমর্পণ করবে। মানে ভেনেজুয়েলার ক্ষেত্রে যে ব্যবস্থা তারা করেছিল বা ভেনেজুয়েলার মতনই ইরানকে ভেবেছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেললে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। আমেরিকার জন্য বিপদ বাড়ছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।